প্রত্যাশিত আয় না থাকায় ক্ষমতার 4.5 মাসে ব্যাংক খাত থেকে প্রায় ৬৯,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে বিএনপি সরকার, যার বেশিরভাগই বাণিজ্যিক ব্যাংকের। একই সময়ে ওভারড্রাফট সুবিধার মাধ্যমে জামানত ছাড়াই নেওয়া হয় ২৫০০ কোটির বেশি, যা অর্থনীতির ভাষায় টাকা ছাপিয়ে ঋণ। বিশ্লেষকদের মতে সরকারের এই প্রবণতা কঠিন করে তুলবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। আমি সশ্রদ্ধ চিত্তে আর্থিক টানাটানি ও বিনিয়োগ বাণিজ্যের স্থবির পরিস্থিতির মধ্যেই ক্ষমতায় আসে বিএনপি সরকার। রাজস্ব আয় ঘাটতি ও রাষ্ট্রীয় ব্যয়ের অসম পরিস্থিতি সামাল দিতে নানা দিকে শুরু হয় টাকা জোগাড়ের তৎপরতা। ফলে সহজ উৎস হিসেবে বেছে নেওয়া হয় দুর্বল ব্যাংক ব্যবস্থাকেই। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গেল ২৩ জুন পর্যন্ত সরকারের মোট ব্যাংক ঋণ দাঁড়িয়েছে ৬,৮৮,০০০ কোটি টাকা। আর বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় তা ছিল ৬,১৯,০০০ কোটি, অর্থাৎ ৪.৫ মাসে বেড়েছে ৬৯,০০০ কোটি। এই টাকার বেশিরভাগই অর্থাৎ ৬৬,২৮৭ কোটি নেওয়া হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। আর কেন্দ্রীয় ব্যাংকের ওভারড্রাফট সুবিধার মাধ্যমে নেওয়া হয় ২৫০০ কোটির উপরে। অর্থনীতির ভাষায় যা সরাসরি টাকা ছাপানো। এই অর্থনীতিবিদ মনে করেন, দুর্বল ব্যাংক ব্যবস্থার উপর সরকার বেশি নির্ভরশীল হলে চাপ বাড়বে অর্থনীতিতে। ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ কিছুটা সরকারকে নিতেই হবে, এটা কোনো সমস্যা না, কিন্তু সেটা যখন খুব অত্যাধিক হয়ে যায়, আবার যে টার্গেট হয় তার চেয়েও বেশি হয়ে যায়, তখন আসলে উদ্বেগের কারণ হয়। ব্যাংক ব্যবস্থা থেকে যদি অত্যাধিক হারে ঋণ নেওয়া হয়, প্রাইভেট সেক্টর তারা যে ক্রেডিট পায় সেই ক্রেডিট থেকে কিন্তু তারা বঞ্চিত হয়ে যায়। যখন নিড তৈরি হবে, উৎপাদনশীলতা সৃষ্টি হবে, তখন কিন্তু সাইকেল বেড়ে যাবে। আজকে আপনি এলসি খুলছেন, র মেটেরিয়াল ইম্পোর্ট করছেন, প্রোডাকশন করছেন, এক্সপোর্ট প্রসিড আসতেছে, আবার এলসি খুলছেন, তখন সাইকেলটা বেড়ে যাবে। আপনি 6.8-এর মধ্যে থেকেও কিন্তু ভলিউম বৃদ্ধি করা সম্ভব। তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছর শুরু হয় ৫.৫ লাখ কোটি টাকার ব্যাংক ঋণ খাড়ি নিয়ে। ২৩ জুন শেষে যা দাঁড়ায় ৬,৮৮,০০০ কোটি টাকা। ফলে অর্থবছরের এক সপ্তাহ বাকি থাকতেই তা ছাড়িয়েছে ১,৩৭,০০০ কোটি। এই অঙ্ক বাজেটের সংশোধিত লক্ষ্যমাত্রা ১,১৮,০০০ কোটি টাকা থেকেও বেশ খানিকটা উপরে। এমন অবস্থায় বড় বাজেট ঘাটতির অর্থায়ন নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বিশ্লেষকদের। সরকার যদি এরকম ব্যাংক এবং ইয়ের থেকে ঋণ বেশি নেয়, সেটা কিন্তু আলটিমেটলি এটা কিন্তু রাষ্ট্রের অর্থনীতিকে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত করে। সরকার বলেন, প্রাইভেট সেক্টর বলেন, এন্টারপ্রেনিউরিয়াল বিজনেস সবাই কিন্তু ব্যাংক নির্ভর। তো ব্যাংক নির্ভর হতে যেয়েই কিন্তু এই সমস্যাটা হয়েছে। কিন্তু অন্যান্য দেশে দেখবেন আমাদের অল্টারনেটিভ মার্কেট, যেটা বন্ড মার্কেট, পুঁজিবাজার মার্কেট অনেক ডেভেলপড, তো সেটা তো আমরা করতে পারিনি আর কি। নতুন অর্থবছরে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিতে চায় ১,১২,০০০ কোটি টাকা। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। এদিকে দেশে নতুন রেকর্ড গড়েছে প্রবাসী আয়। সবশেষ ২০২৫-২৬ অর্থবছর শেষে দেশে এসেছে $৩৫.৫৬ বিলিয়ন, যা আগের অর্থবছর থেকে বেড়েছে ৫ বিলিয়ন বা সোয়া ১৭%। বাংলাদেশ ব্যাংক এমন তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে যে অর্থবছরের সবশেষ মাস জুনে প্রবাসীরা দেশে পাঠান ২৮০ কোটি বা $৩ বিলিয়ন উপরে, যা এর আগের অর্থবছরের জুন মাসে আসা আয়ের খুব কাছাকাছি। তবে ব্যাংক হলিডের কারণে ১১টি প্রতিষ্ঠানের তথ্য আসেনি বলেও জানানো হয়। উল্লেখ্য, এর আগে ২০২৪-২৫ অর্থবছরে রেমিটেন্স এসেছে $৩০ বিলিয়ন, খানিকটা বেশি। মূলত আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তী আমলে গতি প্রায় প্রবাসী আয়। রেকর্ড ঋণের বোঝা, বিপুল রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ আর চড়া মূল্যস্ফীতি মাথায় নিয়ে শুরু হচ্ছে নতুন অর্থবছর ২০২৬-২৭। দীর্ঘদিন ধরে থাকা বিনিয়োগ বাণিজ্যের স্থবিরতা কাটাতে নতুন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আর সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত প্রতিবেদনে। পদক্ষেপ গ্রহণ করেছি। ১১ জুন পেশ করার পর লম্বা সময়ের আলোচনা, সংশোধন ও সিদ্ধান্তের পর ৩০ জুন পাশ হয়েছে নতুন অর্থবছরের বাজেট, যা আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে ১ জুলাই থেকেই। এ বাজেটের মাধ্যমে থমকে থাকা বিনিয়োগ, কর্মসংস্থান ও বাণিজ্যে গতি ফেরাতে চায় বিএনপি সরকার। এজন্য দেয়া হয়েছে বিভিন্ন খাতে কর ছাড়, প্রণোদনা এবং নীতি সহায়তার আশ্বাসও। 360 ডিগ্রিতে না আসলে
প্রায় 200 বছর ধরে বংশ পরম্পরায় একাধিক খাতে ব্যবসা পরিচালনা করে আসছে আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন জানান, জ্বালানি সংকটে দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জে ব্যবসায়ীরা। তাই নতুন অর্থবছরেও বাড়তি দুশ্চিন্তা থাকবে কাঁচামালের অতিরিক্ত দাম, আমদানি জটিলতার মতো বিষয়গুলো। বাংলাদেশ এখন অ্যাকচুয়ালি নেট নেগেটিভ ইনভেস্টমেন্ট একটা কান্ট্রি, কেননা সবাই মিলে লস করছে। ওটা তো আপনার ক্যাপিটাল ইরোশন হচ্ছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট ইরোশন হচ্ছে। আপনি এটাকে ঠিক না করে নতুন ইনভেস্টমেন্ট আপনি আনতে চাইলেও অ্যাকচুয়ালি হবে না। অনেক প্রাইস আমার কনজিউমারের যে ক্যাটাগরিটা ছিল, যে গ্রুপটা ছিল, তাদের বাইরে চলে গেছে বলেও আমাদের ইকোনমিতে স্লোডাউন আসছে। এবারও চড়া মূল্যস্ফীতির বৃত্তেই শুরু হচ্ছে নতুন অর্থবছর, যাতে আরও চিন্তা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ। রেমিট্যান্স প্রবাহ কিছুটা স্বস্তি দিলেও রপ্তানি আয়ে নেই কাঙ্ক্ষিত গতি। এছাড়া নতুন বাজেটে বিপুল রাজস্বের চাপ আর দেশি বিদেশি ঋণের ধাক্কা সামাল দিতে হবে অর্থমন্ত্রীকে। তাই কঠিন সমীকরণের এই সময়ে নীতি প্রণয়নে সরকারকে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। একটা প্রধান লক্ষ্য হওয়া উচিত ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি কীভাবে আমরা রেস্টোর করব। এটা 3-4টা দিক আছে। একটা তো হচ্ছে যে আমাকে ইনফ্লেশনটা কমাতে হবে। এক্সপোর্ট ভালো করছে না এবং এটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন আছি। এখানেও সরকারকে কাজ করতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিকে কাজ করতে হবে। রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, এটা কিন্তু অনেকটাই বেশি। প্রচুর দুর্বলতা আছে, এখানে দুর্নীতি আছে, অনেক কিছু আছে। যে এই সবগুলোকে যদি দূর করা যায়, তাহলে আমরা যেটা বলছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা অর্জন করা কিন্তু সম্ভব। নতুন অর্থবছরে এনবিআরের বড় লক্ষ্যমাত্রা চাপে ফেলতে পারে ব্যবসায়ীদেরকে, যা বাধা হতে পারে বিনিয়োগ কর্মসংস্থানে। এছাড়া মুদ্রানীতিতে নীতি সুধার না কমায় ব্যবসার খরচও থাকবে দুশ্চিন্তার কেন্দ্রে। যারা ইনভেস্টর তারা খুব বেশি সিদ্ধান্ত নিচ্ছেন না বা সেরকম করে ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন না। ব্যাংক খাতকে সুস্থ ধারায় নিয়ে আসা এবং একই সঙ্গে যে ব্যাংক খাতের যে গভর্নেন্স সেটাকে ইমপ্রুভ করা, তো সেগুলোর জন্য কমিটমেন্ট আছে, কিন্তু কমিটমেন্ট এক জিনিস, সেটা রিয়েলাইজেশন হচ্ছে আর এক রকম। নতুন অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, অথচ গেল 4 অর্থবছরের গড় অর্জন 4.5%-এর নিচে। সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনার পাশাপাশি নতুন অর্থবছরে সরকারকে বাড়তি মনোযোগ দিতে হবে বিনিয়োগ বাণিজ্যে গতি ফেরাতে। বিশ্লেষকরা বলছেন যে কেবল অভ্যন্তরীণ সংকট সমাধান করলে চলবে না, বাড়তি গুরুত্ব দিতে হবে বহির্খাতের নানামুখী সমস্যার সমাধানেও। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। 5 আগস্টের পর এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক হিসেবে কর ফাঁকি উদ্ঘাটন, অর্থ পাচার, শেখ হাসিনার লকার ভেঙে 832 ভরি স্বর্ণ জব্দসহ নানা ঘটনায় আলোচনায় আসেন আহসান হাবিব। রেকর্ড রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ মোকাবেলায় তার উপর ভরসা রাখল সরকার, যা করার পথে ভাঙল 53 বছরের ইতিহাস। বিশেষজ্ঞরা বলছেন যে আদায় বাড়াতে জোর দিতে হবে, অটোমেশন ও স্বচ্ছতা নিশ্চিতে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের নাগরিকত্ব খর্ব করেছে, অ্যান্টিগুয়ার নাগরিকত্ব নিয়েছে, সাইপ্রাসে নিয়েছে, কয়েকটা দেশের নাগরিকত্ব নিয়েছে। দেশের রাজস্ব ব্যবস্থা নিয়ে সীমাহীন অভিযোগ, অব্যবস্থাপনা আর অনিয়মের মধ্যেও আলোচিত হয়ে উঠেছিলেন আহসান হাবিব। আওয়ামী লীগের পতনের পর দায়িত্ব পান এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির মহাপরিচালক হিসেবে। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ঘনিষ্ঠ বহু শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকি অনুসন্ধান, রাজনীতিবিদ ও তাদের পরিবার, আমলা ও 12 কর্পোরেট গ্রুপের বিরুদ্ধে কর ফাঁকি, বিদেশে অর্থ পাচার এবং আর্থিক অনিয়ম তদন্তের মাধ্যমে সামনে আনেন বেশ কয়েকটি ঘটনা। শুধু তাই নয়, 2025 সালের নভেম্বরে অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার ভেঙে 832 ভরি স্বর্ণ উদ্ধারের নেপথ্যেও ছিলেন তিনি। এনবিআর চেয়ারম্যান হওয়ার আগে কর প্রশাসন ও সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন আহসান হাবিব। কিন্তু 54 বছরের রেওয়াজ ভেঙে তাকে সংস্থার শীর্ষ পদে বসালো বিএনপি সরকার। এমন একটা সময়ে দায়িত্ব নিলেন তিনি যখন রাজস্ব খরায় ভুগছে বাংলাদেশ। তাই তার সামনেও চ্যালেঞ্জ পাহাড় সম। যার যতটুকু কর দেওয়ার কথা, উনি ওই পরিমাণ কর দিচ্ছেন কিনা সেই বিষয়টা আনার্ট করা, উঠিয়ে আনা। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গা ওনাকে লক্ষ্য রাখতে হবে যে যখনই মাঠ পর্যায়ে যাবে তখন কিন্তু আপনার একটা কি আসবে, ব্যবসায়ীদের কাছ থেকে বা করদাতাদের কাছ থেকে একটা হয়রানির অভিযোগ কিন্তু উঠে আসবে অটোমেটিক। এই হয়রানিটা উনি কীভাবে দূর করতে পারবেন সেখানেও কিন্তু ওনার সফলতা নির্ভর করবে। পূর্ব অভিজ্ঞতা রয়েছে কর ফাঁকিজনিত এই সমস্ত কাজ করার, সুতরাং সেদিক থেকে তার কর্মদক্ষতা দেখবার একটা বিষয় রয়েছে যে তিনি কিভাবে
কর জালকে বা কর ভিত্তিকে আরো কিভাবে সম্প্রসারিত করেন। অন্তর্বর্তী সরকারের আমলে প্রস্তুতি ও সিদ্ধান্ত নেওয়া হলেও আলাদা হয়নি এনবিআর এর দুই বিভাগ। যদিও সম্প্রতি জোরালো অবস্থান স্পষ্ট করেছেন অর্থমন্ত্রী, কিন্তু এই ইস্যুতে গত বছর আন্দোলনে যুক্ত হওয়া ৩৯ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে লঘুদণ্ড দিয়ে চাকরিতে ফেরত আসেন সেসব কর্মকর্তা। তাই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ নতুন চেয়ারম্যানের সামনে। কর্মকর্তা পর্যায়ে এক ধরনের স্বস্তি থাকা উচিত যে এনবিআর সংস্কারের ক্ষেত্রে যে কাজটি মাঝপথে আটকে রয়েছে সেই কাজটি তিনি যেন এখনই শুরু করেন। পাশাপাশি রাজস্ব আদায়ের যে উচ্চ লক্ষ্যমাত্রা সেটির জন্য তিনি যেন সুস্পষ্টভাবে এখনই চিহ্নিত করেন যে কোন কোন খাত উপখাত থেকে নতুনভাবে তিনি কর আদায় করবেন, এই লক্ষ্যগুলো দিয়ে দেওয়া যাতে তারা সারা বছর সেই সমস্ত লক্ষ্য ধরে তারা কাজ করতে পারে। এনবিআরকে ঢেলে সাজানো, রাজস্ব পলিসি এবং রাজস্ব ব্যবস্থাপনা সেটাকে ঢেলে সাজানোতে তার যে কয়েক দশকের সরাসরি রাজস্ব নিয়ে কাজ করার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কাজে লাগাবেন এবং সেই অভিজ্ঞতা দেশেরও কাজে লাগবে। দায়িত্বের দিন থেকে 1 বছরে 6 লাখ কোটি টাকার উপরে রাজস্ব আদায় করতে হবে আহসান হাবিবকে। মইনুল হাসান, ৭১, ঢাকা। ১,৪৩৭ কোটি টাকা ব্যয়ে 2 কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিপি সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের প্রতিষ্ঠান টোটাল এনার্জিস এগুলো সরবরাহ করবে। আগামী 23 থেকে 27 জুলাইয়ের মধ্যে দেশে আসবে ক্রয় করা এসব এলএনজি। এদিনের সভায় যুক্তরাষ্ট্র থেকে 2,20,000 টন গম কেনারও প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে, যাতে ব্যয় হবে 183 কোটি টাকা। এছাড়া বিভিন্ন উৎস থেকে 75,000 টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে কমিটি, যাতে সব মিলিয়ে ব্যয় হবে 350 কোটি টাকা। এদিকে চট্টগ্রামের বাঁশখালীর এসএস পাওয়ার এবং বরিশালের ইলেকট্রিক পাওয়ার কোম্পানির 2 বিদ্যুৎ কেন্দ্রের কয়লার দাম নির্ধারণ প্রক্রিয়া যাচাই করার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি। অবশেষে বহুদিন পর স্বস্তি মিলছে কাঁচা বাজারে। 50 থেকে 80 টাকায় মিলছে প্রায় সব ধরনের সবজি। কমেছে মুরগি ও ডিমের দামও। যদিও কিছুটা চড়া মাছের বাজার, এমন পরিস্থিতিকে বিক্রেতারা স্বস্তিদায়ক বললেও তা মানতে নারাজ সীমিত আয়ের মানুষ। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। ঢাকার আজিমপুর কাঁচা বাজার। বৃষ্টির মাঝে এমন ব্যস্ততা ক্রেতা বিক্রেতার। দর কষাকষি কিংবা পণ্য বাছাই ছাড় দিচ্ছেন না কেউই। রোদ বৃষ্টির লুকোচুরির এই সময়ে অধিকাংশ সবজি কেনা যাচ্ছে 50 থেকে 80 টাকায়। যদিও খানিকটা বেড়েছে আলু পেঁয়াজের দাম, যা বিক্রেতাদের কাছে স্বস্তিদায়ক মনে হলেও ভুগছেন সীমিত আয়ের মানুষ। 10,000 টাকা বেতন পাই, সিকিউরিটি চাকরি করি, 30 টাকা আলু কিনছি। এই দামটাই আমার জন্য বেশি। আমি যেহেতু ছোট চাকরি করি, আমার সামর্থ্য আছে, আমি কিনতে পারতেছি, আর কেউ তো সামর্থ্য নাই। যার সামর্থ্য নাই সে কিনবে কি, তার তো ইনকাম থাকতে হবে। মানুষ যে সময় 400 টাকা 500 টাকা খরচা দিয়ে দোকানদারি করে ওই সময় বললাম দোকানে ছিল কম, বেচাকেনা ভালো হয়েছে। এখন এভেলেবেল দোকান, একটা খরচা দিতে হয় না, এটা দোকান এভেলেবেল দোকান, এই জন্য আমার বেচাকেনা একটু কম আছে। একটু বাড়তি দামের উত্তাপ রয়েছে সব ধরনের মাছে। এতে বেচা বিক্রি কমায় কাজ হারাচ্ছেন মাছ কাটা শ্রমিকরাও। এই যে পাঙ্গাসটা 600 টাকা কেজি, তার অরিজিনাল নদীর হইলে ওটার দাম হইতো 1,1200 টাকা কেজি। অনেরা তো নদীর মধ্যে চাষ করে। বাসা থেকে ইচ্ছে করে আসছি আমি ইলিশ কিনবো, সেই জন্য বৃষ্টিতে ভিজে আসছি। তো দেখা যায় ইলিশের দাম, ছোট ইলিশের দাম এত বেশি, 1,000 চায়, তাহলে বড়টা 3,800 টাকা চায়, তাহলে তার কেনা সম্ভব হয় না। মূলত ইলিশ মাছের দামটা বাড়তি, মাছ নদীতেই কম, আর চাষের মাছের দাম বাড়তি, সব ধরনের মাছেরই। ফিডের দাম বাড়তি, বেড়াগো পোষায় না, ওই হিসাবে স্বাভাবিক হেগো বাড়তি, বাজারও বাড়তি। ধরেন কেজিতে 50-40 লাভ বলে দিয়ে দেয় আমরা, আগেও যা এখনও তাই, কম কিনলেও যা বেশি কিনলেও তাই। দাম কমেছে মুরগি ও ডিমের বাজারে। 150 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি ব্রয়লার মুরগি, আর ডিমের ডজন মিলছে 120 টাকার কমে। তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু খাসির মাংস। রাকিব হোসেন, ৭১, ঢাকা। এখন থেকে 150 ইউরোর নিচের কোনো পণ্য ইউরোপে ঢুকতে দিতে হবে 3 ইউরো শুল্ক। চলতি মাস থেকেই যা কার্যকর হবে। মূলত স্থানীয় শিল্পের সুরক্ষায় ডি মিনিমিস সুবিধা বাতিল করে ইউরোপীয় ইউনিয়ন, যাতে চীনা সস্তা পণ্যের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ সম্ভব হবে। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। চীনা সস্তা পণ্যে সয়লাভ ইউরোপের বাজার, যাতে প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে স্থানীয় উদ্যোক্তারা।
এছাড়া আমদানিতে বিপুল সংখ্যক ছোট চালানের কারণে প্রয়োজনীয় যাচাই বাছাই করতে পারছে না শুল্ক কর্তৃপক্ষ। এ থেকে উত্তরণে ডিমিনিমিস সুবিধা বাতিল করল ইউরোপীয় ইউনিয়ন। এখন থেকে 150 ইউরোর নিচের পণ্য আমদানিতে দিতে হবে 3 ইউরো শুল্ক, যা কার্যকর 1 জুলাই থেকেই। নতুন নীতিমালা অনুযায়ী প্রতিটি ভিন্ন শ্রেণীর পণ্যে 3 ইউরো ফি দিতে হবে, অর্থাৎ 3 ধরনের পণ্যের একটি পার্সেলে শুল্ক দিতে হবে 9 ইউরো। কিন্তু একটি পার্সেলে একই ধরনের কয়েকটি পণ্য থাকলেও 3 ইউরো শুল্কই বহাল থাকবে। ডিমিনিমিস সুবিধার অধীনে 150 ইউরোর নিচের যে কোনো পণ্য শুল্ক ছাড়াই ইউরোপের বাজারে প্রবেশ করতে পারত, যার অন্যায্য সুবিধা নিচ্ছিল চীনা ই-কমার্স সাইটগুলো। তথ্য বলছে 2022 সালে ডিমিনিমিসের অধীনে ইউরোপে ঢোকে 1.3 বিলিয়ন পণ্য। 2025 সালে যা পৌঁছায় প্রায় 6 বিলিয়নে, যার 90% সরবরাহকারী চীনা ই-কমার্স জায়ান্ট শেইন, টেমু ও আলিবাবা। গবেষণায় দেখা যায় অনলাইনের মাধ্যমে আসা এসব পণ্যের 65%ই ইইউর আইন মেনে আমদানি হয়নি। জোটের মানদণ্ড পূরণ করেনি 35% পণ্য। স্বাস্থ্য ও জননিরাপত্তা পরীক্ষায় পাশ করেনি 63% পণ্য। এতে গেল মাসে চীনা ই-কমার্স সাইট টেমুকে 200 মিলিয়ন ইউরো জরিমানা করে ইউরোপীয় কমিশন। চীন এবং ইইউর বাণিজ্য ঘাটতি 360 বিলিয়ন ইউরোর, যা নিয়ে 3 মাসের জন্য আলোচনায় বসতে সম্মত হয়েছে দুপক্ষ। বাণিজ্যে আগ্রহী হলেও প্রতিযোগিতা, সরকারি ভর্তুকি, বাজার প্রবেশাধিকার এবং প্রযুক্তিগত নিরাপত্তা, এই 4 বিষয়ে বহুদিনের দ্বন্দ্ব চীন এবং ইউরোপীয় ইউনিয়নের। নুসরাত মৌমি, 71। প্রেসিডেন্টের বাধ্যতামূলক বার্ষিক প্রতিবেদনে ক্রিপ্টোকারেন্সি থেকে প্রায় $1.5 বিলিয়ন আয় দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যা ছাড়িয়ে গেছে রিয়েল এস্টেট ব্যবসার আয়কেও। তবে কয়েক বছর আগে এই ক্রিপ্টো ব্যবসায়ীকেই প্রতারণা বলে অভিহিত করেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত রাহনুমা। গেল 1 বছরে ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট উৎস থেকে $140 কোটি আয় করেছেন ডোনাল্ড ট্রাম্প। বছর ব্যবধানে যা বেড়েছে প্রায় 9 গুণ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এ খাতে বিশেষ নজর দেওয়ার ফল পান মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের বাধ্যতামূলক বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, ট্রাম্প ও পরিবারের প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল থেকে আয় হয় প্রায় $800 মিলিয়ন। দায়িত্ব নেওয়ার আগে নিজের নামে চালু করা ট্রাম্প মিম কয়েন থেকে রয়্যালটি হিসেবে পান $63 কোটি। একসময় যে ক্রিপ্টো ব্যবসাকে প্রতারণা বলেছেন, তার বদলতেই এখন শত শত কোটি ডলারের মালিক ট্রাম্প, যা ছাড়িয়ে গেছে তার রিয়েল এস্টেট ব্যবসাকেও। হোয়াইট হাউসের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানী হিসেবে গড়ে তুলতে চান ডোনাল্ড ট্রাম্প। ফলে এই খাতের সম্প্রসারণে নানা কার্যকর উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া নিজের আবাসন ব্যবসা ও ট্রাম্প ব্র্যান্ডের বিভিন্ন পণ্য থেকেও আরও কয়েক লাখ ডলার আয় করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে প্রেসিডেন্ট পদ থেকেও যে আর্থিকভাবে তিনি লাভবান হচ্ছেন তা অস্বীকার করছে হোয়াইট হাউস। ফোর্বসের তথ্য বলছে, ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ এখন প্রায় $600 কোটি। 2024 সালে যা ছিল $233 কোটি। অন্যদিকে ব্লুমবার্গের বিলিয়নিয়ার সূচকে তার সম্পদের পরিমাণ ধরা হয়েছে $760 কোটি। বর্তমানে ট্রাম্পের ব্যবসা দেখভাল করছেন তার সন্তানরা। নুজহাত রাহনুমা, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।